বন্ধুগণ, আমরা জাতীয় জীবনের চলমান সংকটের সমাধান এবং সামাজিক জীবনের সকল অন্যায় অত্যাচার যা প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার কুফল, বহুদল বহু অত্যাচারী ব্যক্তি এবং গোষ্ঠী আর প্রতিযোগী, ওরা পরস্পরের মধ্যে মারামারি এবং এই সমস্ত ব্যানারে সাধারণ মানুষের উপরে নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, এই সমস্ত কিছুর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করতেছি। আর সেই রাষ্ট্র কাঠামোর আলোচনাতে আমি এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করব আমরা যে স্থানীয় সরকার অর্থাৎ স্থানীয় পরিবার যেটা তৈরি করেছি, সেখান থেকে এখন আমরা চলে যাব জাতীয় পরিবারে। জাতীয় পরিবার কিভাবে চালিত হবে, কিভাবে সেই বিভিন্ন দপ্তরগুলি কি নিয়মে কাজ করবে এবং কিভাবে আমাদের এই যে সমস্ত সংকট, প্রথম যে প্রশ্নগুলি রেখে আসছি, আর যে সমস্ত সামাজিক সংকট আমরা জানি, দেখি, প্রতিনিয়ত সম্মুখীন হই, এগুলির সমাধান আমরা কিভাবে করব, এই পারিবারিক ব্যবস্থা দিয়া তার একটি চিত্র আপনারা পাচ্ছেন। আমি আপনাদের সম্মুখে নিয়মিতভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে ছিলাম, আবার বিষয়টাকে নিয়ে আসি যে আমরা প্রথম পাড়া মহল্লা পরিবারে ছিলাম। এই যে পাড়া মহল্লা পরিবারে আমাদের মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লা পরিবার, মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লা পরিবার থেকে আমি নির্বাচন করে, ওপেন নির্বাচন, মসজিদে বসে ভোটারদের উপস্থিতিতে সমস্ত ভোটার নিজেরা নাম প্রস্তাব করে তাদের 8 জনের একটা পরিচালনা পরিষদ তৈরি করে নিয়েছে। বিষয়গুলি আলোচনা করে আসছি। হ্যাঁ, আর তার সাথে অঙ্গ সংগঠন কিন্তু আছে। সেই অঙ্গ সংগঠনগুলি হলো পাড়া মহল্লা পরিবারের আভ্যন্তরীণ সংগঠন। এগুলি শুধু পাড়া মহল্লা পরিবারের অধীন কাজ করবে, তার বাইরে কোনো কিছু করতে পারবে না। ওইখান থেকে আমরা এই নির্বাচন করার সময় একজন ভোটার প্রতিনিধি নির্বাচন করেছি, এই 8 জনের বাইরে একজন। সেই ভোটার প্রতিনিধি এখানে চলে আসছে, অর্থাৎ স্থানীয় পরিবার গঠন করার জন্য, স্থানীয় পরিবার পরিচালনার জন্য, স্থানীয় পরিবারের নির্বাচনের অংশ নেওয়ার জন্য, অর্থাৎ নির্বাচিত পাড়া মহল্লার থেকে নির্বাচিত ব্যক্তিগণ স্থানীয় পরিবারে এসে তাদের এই স্থানীয় পরিবার গঠন নির্বাচনের মাধ্যমে, তাও খোলা এবং প্রকাশ্য বোর্ডে উপস্থিত সদস্যদের মধ্যে থেকে অথবা স্থানীয়ভাবে যাদেরকে দিয়ে আমরা ভালো কাজ আশা করতে পারি, এই ধরনের লোকদেরকে নাম প্রস্তাব করে সেখানে খোলাখুলি নির্বাচন হচ্ছে। নির্বাচনের পর স্থানীয় পরিবার গঠিত হয়ে গেল, অর্থাৎ স্থানীয় পরিবারের মধ্যে এরকম 8 জনের একটি পরিচালনা পরিষদ তৈরি হয়ে যাচ্ছে, যা আমি আগেই বলে আসছি। এই 8 জন যেভাবে কাজ করবে তার বর্ণনা সামান্য কিছু দিয়েছি, পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা আসবে, সেদিকে এখন যাব না। এখন আমরা এখান থেকে এই যে 8 জন নির্বাচিত করলাম, যে 8 জন নির্বাচিত করার সময় আমরা এখানে আরেকজন এমপি, আরেকজন ভোটার প্রতিনিধি নির্বাচন করছি জাতীয় পরিষদের জন্য, জাতীয় পারিবারিক সংসদের জন্য। বিষয়টা ঠিক আছে না? আমি বোঝাইতে পারছি? বিষয়টা যাতে ক্লিয়ার হয় এই জন্য আবার এটাকে আমি পুনরাবৃত্তি করতেছি। স্থানীয় পরিবারের নির্বাচনের সময় এই ভোটারগণ যারা পাড়া মহল্লা থেকে ভোটার নির্বাচিত হয়ে আসছেন, এই ভোটারগণের মধ্যে থেকে অথবা স্থানীয় এলাকাতে সবচেয়ে যোগ্য, দক্ষ, উচ্চশিক্ষিত, সৎ এবং মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী এরকম একজন ব্যক্তিকে আমরা এমপি হিসাবে, অর্থাৎ জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচন করে নেব।
আর এরা প্রস্তাব করবে এই ভোটারগণের মধ্যে থেকেই, আবার ভোটারগণই ভোট দিবে, আর ভোটারগণ ইচ্ছা করলে তাদের মধ্যে থেকে লোক নির্ধারণ করতে পারবে ভোটের মাধ্যমে, আর অথবা স্থানীয় পরিবারের যে কোনো সদস্যকে যোগ্য, দক্ষ, সৎ, মুক্তিযুদ্ধের চেতনা বহন করে এরকম মানুষকে এমপি হিসেবে নির্বাচন করে নেবে। ঠিক আছে না? এখন আমরা একজন এখান থেকে একজন এমপি পাইলাম, এরকম প্রত্যেক স্থানীয় পরিবার থেকে এমপি নিয়ে আসলাম, নির্বাচন করে, এবং এই নির্বাচন, সমস্ত নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ওরা নিজেরা কিছুই করবে না, নিজেরা সমস্ত ব্যবস্থাপনা সহযোগিতা করবে, ভোটার উপস্থিত হবে, তারা সব ভোট দিবে, কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধির সম্মুখে সমস্ত ঘটনা, সমস্ত নির্বাচন করবে, এবং নির্বাচন পরিচালনা থেকে নিয়ে নির্বাচনের যত প্রসেসিং আছে সবগুলি নির্বাচন কমিশনের কাজ তারা করবে। তাহলে আমরা এই স্থানীয় পরিবার থেকে একজন এমপি নির্বাচন করে নিয়ে আসলাম কোথায়? জাতীয় সংসদে, জাতীয় পারিবারিক সংসদে। এখন এই জাতীয় পারিবারিক সংসদে প্রচলিত নিয়মে তো আমরা একটা নির্দিষ্ট 300 জনের একটাই আছে, কিন্তু এখন এখানে সংখ্যা বেড়ে যাবে, কারণ স্থানীয় পরিবার যতগুলি হবে, অর্থাৎ বর্তমানে যেগুলি উপজেলা বা থানা আছে, সে প্রত্যেকটা স্থানীয় পরিবার রূপায়িত হয়ে যাবে। সে সংখ্যা অনুসারে বা প্রয়োজন অনুসারে যদি কর্মক্ষেত্র, কর্ম প্রক্রিয়ার সময় নির্বাচন কমিশন মনে করে যে কর্ম সুবিধার জন্য কোনো এলাকাকে বিভক্ত করবেন অথবা কোনো এলাকাকে একটার সাথে একটা যুক্ত করবেন, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপার হবে। তবে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপার হলো সেটা কাজের সুবিধার জন্য কেন কি করা হবে তাকে ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে না? এখন আসেন আমরা সেই ব্যাখ্যা যাই দিক আর যেভাবেই হোক, আমরা মূল কথা হলো আমরা পারিবারিক নির্বাচন করে এখানে জাতীয় সংসদে 500-600 যাই হোক এমপি আমরা নির্বাচিত করে ফেলব। ঠিক আছে না? এই এমপি নির্বাচনের ফলে এখন আমাদের জাতীয় সংসদ সদস্যরা সব উপস্থিত হয়ে গেল। প্রথম কাজ হচ্ছে সেখানে তাদের একটি কি হবে? শপথনামা হবে। আর শপথনামা কি আছে এটা যদি আপনাদেরকে আমি বই খুলে দেখাইতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু এখানে আমি আপনাদেরকে কম্পিউটারের পর্দাতেই যে দেখেন স্থানীয় পরিবারের একটি চিত্র আছে, এটার নিচের দিকে গেলেই আপনার সেখানে পাবেন এই যে জাতীয় পরিবার, জাতীয় পরিবারের চিত্র। জাতীয় পরিবারের চিত্র মোতাবেক সেখানে ভোট করে আমরা নির্বাচন করে এই যে মন্ত্রী পরিষদ, জাতীয় সংসদ, আর হলো প্রেসিডেন্সিয়াল পরিষদ, অর্থাৎ পরিচালক মন্ডলী, সব কিছু বইয়ের মধ্যে এইভাবে তত্ত্বগুলি, এই চিত্রগুলি দেওয়া আছে। ঠিক এটার একইভাবে এই লোকগুলি যখন নির্বাচিত হবে এবং কর্ম প্রক্রিয়াতে যাবে, এর পূর্বেই আমরা যে শপথনামার কথা বলছি, প্রত্যেকের, আমার বইয়ে লেখা আছে, প্রত্যেকের শপথনামা তার কর্মস্থলে ওপেন থাকতে হবে। হ্যাঁ, এই যে শপথনামাগুলি এখানে আছে, আমরা আমাদের দায়িত্ব মোতাবেক স্থানীয় পরিবার এবং পাড়া মহল্লা পরিবারগুলিতে সকল মানুষের মৌলিক অধিকার সমূহ পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করব মানব দেহকোষ পুনর্গঠনের লক্ষ্যে। এই দেহকোষ পুনর্গঠন বা জিন চরিত্র রূপান্তরণ এই বিষয়গুলি আমি পরে ব্যাখ্যা করব। এরকম ভাবে প্রত্যেকের সকল বিষয়েই শপথনামা আছে, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা শপথনামা আছে, এবং জাতীয় পর্যায়ে সফলতার জন্য মৌলিক নির্দেশনা, জিন চরিত্র পজিটিভ রূপান্তরণ, জিন চরিত্র পজিটিভ রূপান্তরণ মানব দেহকোষ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে সফলতার জন্য মৌলিক নির্দেশিকা। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি হলো আমরা কাজের জন্য যে সমস্ত নীতি মানি, যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছি,
এই লক্ষ্যগুলির সাথে এই বিষয়গুলি আসছে এবং সেই যারা কাজ করবে, যাদেরকে দায়িত্ব পাবে নির্বাচনের মাধ্যমে, তাদের শপথনামাগুলি এখানে আছে। আমরা এই সমস্ত কিছু করার পর আমরা চলে আসলাম মূল আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য বা যেখান থেকে জাতি চালিত হবে, পরিচালিত হবে, সেই পরিচালনা নিয়ম নীতি সেখানে আমরা পরিচালনা নিয়ম নীতি প্রথম আমরা স্পিকার নির্বাচন করে জাতীয় সংসদকে কর্মক্ষম মানে কাজ শুরু হবে। আর শুরু হওয়ার পর প্রথম কাজ হবে প্রেসিডেন্সিয়াল পরিষদ নির্বাচন করা বা প্রেসিডেন্সিয়াল জাতীয় পরিবার পরিচালক মণ্ডলী, জাতীয় পরিবার পরিচালক মণ্ডলী বা প্রেসিডেন্সিয়াল পরিষদ। এখানে আমরা যেটা লিখছি যেটা হলো জাতীয় পরিবার পরিচালক মণ্ডলী। জাতীয় সংসদ থেকে এটা নির্বাচনের মাধ্যমে তৈরি হবে। সেই নির্বাচনটা কিভাবে হবে? এখানেও নির্বাচন আপনার এই সদস্যদের ভিতর থেকেও ব্যক্তিদের নাম প্রস্তাব করা যাবে প্রেসিডেন্সিয়াল পরিষদের জন্য, অথবা জাতির দেশের যে কোনো অঞ্চলের যে কোনো মানুষের নাম প্রস্তাব করা যাবে যদি তার যোগ্যতা, দক্ষতা, সততা, কর্ম কৌশল, তার মান যদি সে জায়গায় হয়, তাহলে এই জাতীয় সংসদের যে কোনো সদস্য, জাতীয় এমপি যারা হবেন, নির্বাচিত সাংসদ যারা হবেন, তারা যে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন। এই যে নিয়মে এই প্রেসিডেন্সিয়াল পরিষদ নির্বাচিত হয়ে যাবে। নির্বাচিত হওয়ার পর 7 জনের যে প্রেসিডেন্সিয়াল পরিষদ হবে, সেই প্রেসিডেন্সিয়াল পরিষদ হওয়ার পরপরই এখানে একটা লটারি হবে 7 জনের জন্য। 7 বছর এক একজন 1 বছর করে দায়িত্ব পালন করবে। 7 বছরের জন্য 7 জন, এই 7 জনের মধ্যে লটারি করে 1, 2, 3 এরকম বছরের নির্ধারণ করে দেওয়া হবে। যে বছর যিনি প্রধান হিসেবে থাকবেন, 7 জনের মধ্যে একজন প্রধান, তিনি সর্বময় ক্ষমতার বা সর্বময় কর্তা হিসেবে থাকবেন। ঠিক একই সময় আমরা যখন নাকি এই প্রেসিডেন্সিয়াল পরিষদ নির্বাচন করব, ঠিক একই সময় মন্ত্রী পরিষদও নির্বাচন করব। এই যে মন্ত্রী পরিষদ, কিন্তু মন্ত্রী পরিষদ প্রচলিত নিয়মে মন্ত্রী হয় এমপিদের মধ্যে থেকে, কিন্তু পারিবারিক ব্যবস্থাতে এমপিদের জন্য কোনো ধরনের দাপ্তরিক দায়িত্বই থাকবে না। তারা তাদের মধ্যে থেকে তাদেরকে দেওয়া হবে কমিটি, অর্থাৎ যে কমিটিগুলি পর্যবেক্ষণ করবে মন্ত্রীদের কাজ, প্রেসিডেন্সিয়াল পরিষদকে পরামর্শ দিবেন, মন্ত্রীদের সমস্ত বিষয়ে কর্মকাণ্ডের বিষয়ের পরামর্শ দিবে এবং তার কর্মগুলির ব্যাপারে পর্যবেক্ষণ করবে এবং কর্ম লক্ষ্য উদ্দেশ্য এই সমস্ত নিয়ে তারা নিজেদের মধ্যে, অর্থাৎ যে জাতীয় সংসদের যে কমিটিগুলি হয়, সেই কমিটিগুলি দপ্তর অনুসারে, মন্ত্রী পরিষদ অনুসারে মন্ত্রী দপ্তর মোতাবেক এক একটি কমিটি থাকবে জাতীয় সংসদের সদস্যদের মধ্যে থেকে। সেই কমিটির লোকজন এই সমস্ত বিষয়ে যেমন আইন প্রণয়নের কাজ করবে, ঠিক মন্ত্রীদের কাজকেও পর্যবেক্ষণ করবে, তাদেরকে গাইডলাইন দিবে, আবার একইভাবে প্রেসিডেন্সিয়াল বডিকে সহযোগিতা করবে। সেখানেও প্রেসিডেন্সিয়াল পরিষদেরও যদি কোনো রকমের নেগেটিভ কিছু দেখে, সেখানে তারা সংসদে সেটা আলোচনা করবে এবং সেই প্রেসিডেন্ট পরিষদের যিনি কোথাও নেগেটিভ যদি কিছু করেন, তার কেউ অপসারণ করার ক্ষমতা থাকবে জাতীয় সংসদের। অর্থাৎ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে সেখানে আবার নির্বাচন হবে, নির্বাচন হয়ে তার পদ চলে যাবে। অর্থাৎ প্রেসিডেন্সিয়াল পরিষদ সংসদের ক্ষমতার অধীন হয়ে যাবে, মন্ত্রীও সংসদের ক্ষমতার অধীন হয়ে যাচ্ছে। আর যারা নাকি প্রেসিডেন্ট পরিষদের সদস্য এমপি, তাদের নিজেরা কোনো সরাসরি কোনো দায়িত্বে থাকবে না। বিষয়টা প্রথম ধারণাটুকু আমি দিলাম, এটা তো লম্বা বিষয়, আমি পরবর্তী অংশে আরো এইগুলি ব্যাখ্যা করব। এখানে আমি থামতে হচ্ছে।